আমরা নতুন আমরা করি নিখিল বননন্দনে, ওষ্ঠে রাঙা হাসির রেখা, জীবন জাগে স্পন্দনে। নতুন কুড়ির এই থিম সংটা শুনলেই শিশু কিশোরদের মনে স্বপ্ন জেগে ওঠে, কারণ নতুন কুড়ি স্বপ্নেরই মঞ্চ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই শিশু কিশোরদের মেধা অন্বেষণের অন্যতম প্ল্যাটফর্ম নতুন কুড়ি 2025-এ। হাসতে কে না ভালোবাসে, আর সেই হাসির কিংবা বিনোদনের মাধ্যম যদি হয় কৌতুক, তবে তো কথাই নেই। প্রিয় দর্শক, আজ আমরা পৌঁছে গেছি নতুন কুড়ি 2025-এর কৌতুক বিভাগের খ শাখার সেরা 10-এ। আমরা একে একে প্রতিযোগীদের ডেকে নেব এবং তাদের পারফরমেন্স দেখব, কিন্তু তার আগে একটু বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে আমরা পরিচিত হয়ে নেব। আমাদের সঙ্গে রয়েছেন 3জন গুণী মানুষ, 3জন সম্মানিত বিচারক মণ্ডলী, আমরা যাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নেব। আমাদের সঙ্গে আছেন জনাব আবু হেনা রনি, জনাব কাজল মৌলিক, আছেন জনাব শাওন মজুমদার। আমাদের সঙ্গে মিউজিকে রয়েছেন ইফতেখার হোসেন সোহেল। প্রিয় দর্শক, যেমনটি বলছিলাম, আমরা কৌতুক বিভাগের খ শাখার সেরা 10-এ পৌঁছে গেছি। এবারে একে একে প্রতিযোগীদের ডেকে নেব। শুরুতেই ডাকবো ঢাকা বিভাগ থেকে ফাহিম রহমান। আজকের প্রিপারেশন কেমন? সেরা 10-এ চলে এসেছো। আজকের প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং আশা করি আজকে অনেক ভালো পারফরমেন্স করতে পারবো ইনশাআল্লাহ। তোমাকে দেখেও কনফিডেন্ট লাগছে। আমরা শুরু করি। একদিন আমার বাবা আমাকে বলল, ফাহিম, তুই জানিস তোর পেছনে আমার কত টাকা খরচ হচ্ছে তোর পড়াশোনার জন্য? আমি বললাম, জানি বাবা, এই জন্যই অল্প অল্প পড়াশোনা করি। একটি গাছে 10টি পাখি বসে আছে। এখন এক শিকারি এসে ঠা ঠা করে দুটো গুলি মারলো, সব পাখি চলে গেল, একটি পাখি রয়ে গেল। বলেন তো কেন? কেন কেন কেন? মেয়ে পাখি, আহ্লাদ। যাবে না। একদিন আমি বাবাকে বললাম, বাবা আরো পানি দাও, আরো পানি দাও। বাবা আমাকে বললো, আর কত পানি দিব? অলরেডি 10 গ্লাস পানি দিয়ে বললাম। আমি বললাম, বাবা খাটে এখনো আগুন জ্বলছে, বন্ধ হয়নি। একদিন আমাদের স্কুলের স্যার আমাদের বলছেন একজন ভালো প্রিন্সিপাল হতে কি কি গুণ দরকার। আমিও তেমন ভিডিও করে প্রিন্সিপালকে পাঠিয়ে দিয়েছি। তারপর 3 দিন আর স্কুলে যাই নাই। এরপর দিন স্কুলে গিয়ে দেখলাম ওই স্যারও আর নেই, প্রিন্সিপালও নেই। স্কুলের আমার অবস্থা এবং আমার পড়াশোনার অবস্থা প্রচুর খারাপ, এবং এই জায়গায় আমি একটা জিনিসের মিল খুঁজে পাই। আমার পড়াশোনার অবস্থা আর ক্রিকেট দলের অবস্থা সেম হিসাব, এক বলে 40 রান দরকার। একদিন রাতে আমি পড়তে বসেছি, এমন সময় জানলা খোলার দিকে আমি তাকিয়ে আছি, বই খোলা। এমন সময় আমার মা এসে বলল, ফাহিম বই খুলে পড়তে নেই, এতে শয়তান পড়ে। পাশে জানলা দিয়ে শয়তান বলল, আমি যখন বাইচা ছিলাম ওই সময় পড়লাম না, এখন তো মইরাই গেছি। শিক্ষক এবং একজন ভালো স্টুডেন্টের মধ্যে পার্থক্য কি বলেন তো? একজন ভালো স্টুডেন্ট বা একজন খারাপ স্টুডেন্ট যখন কিনা তফাৎ করতে যাবেন, তখন দেখবেন ভালো স্টুডেন্টটা স্যারের কোচিংয়ে পড়ে, আর খারাপ স্টুডেন্টটা স্যারের কোচিংয়ে পড়ে না। ফাহিম রহমান, খ শাখায় প্রথম পারফর্মার, দুর্দান্ত করেছো, আমরা অনেক হেসেছি। তোমার কন্টেন্টগুলো বেশ মেলানো মেশানো, খুব ভালো লেগেছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। তোমার কৌতুকগুলো এমনই যে প্রথম একটু নর্মাল দিতে হয়, তারপর আস্তে আস্তে বোম বাস্ট হবে, এই ধরনের আসতে হবে। তোমার সব কিছু কিছু আমরা হাসলাম, কিন্তু হাসিটা আমার চাপা থেকে গেল। তুমি চেষ্টা চালিয়ে যাও। তুমি যেগুলো বলছো কনফিডেন্টলি বলছো, যেগুলো কয়েকটা ভালো ছিল, মেলানো মেশানো ছিল, ভালো ছিল। ফাহিম, আমার ভীষণ ভালো লেগেছে। বিচারকদের কথা তো শুনলে, তারাও ভালো বলেছে। আরেকটা বিষয় যে চেষ্টা করতে হবে আরেকটু বেশি। তোমার নম্বর আমার কাছে চলে এসেছে, আমি বলে দিচ্ছি। তুমি পেয়েছো 84, পেয়েছো 84 নম্বর। অনেক ভালো মার্কস পেয়েছো, তোমার জন্য শুভকামনা। ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে। খ শাখা থেকে আসছে নাজমুস সালেহিন, সিলেট বিভাগ থেকে। নাজমুস সালেহিন, কেমন আছো? খুব ভালো। খুব ভালো আছো, দেখেই মনে হচ্ছে খুবই উৎফুল্ল আছো তুমি, এবং আমরা পারফরমেন্স তো নিশ্চয়ই সেটাই দেখতে পাবো। চলো শুরু করি। রনি ভাই, একজন মানুষকে সহজেই বোকা বানানো যায় কিভাবে? কিভাবে? টপ 5-এ রাইখা দেন, ফাইনালে এসে বলবো। ওই দিন দাদু ভাইয়ের চশমাটা নিয়ে খুব ঘাটাঘাটি করছিলাম। ঘাটাঘাটির এক পর্যায়ের একটা ডাটি ভেঙে ফেললো। দাদু ভাই তো খুব খাইপা গেছে। খেইপা গিয়া তখন আমাকে বলল, কি রে আমার চশমার ডাটাটা ভাঙ্গা দিছস, তোরে সামনে পাইলে লাথি দিয়া হাড়গুড় ভাঙ্গা দিমু। আমি তো খুব ভয় পাইছি। ভয় পেয়ে বললাম, হ্যাঁ আমার বুঝি পাতা নাই? দাদু ভাই তখন বলল, হতচ্ছাড়া তুই আমারে লাথি মারবি? আমি তখন বললাম, না না
লাথি টাথি মারবো না, তুমি লাথি দিলে পিছন থেকে দৌড় দিমু। আমার মামা সুনামগঞ্জের পান্না মামা টুরিস্ট মানুষ। রনি ভাই ভাইবেন না দেশে বিদেশে ঘুরে বেড়ায়, ফেসবুক ইনস্টাগ্রামে মেয়েদের আইজি ভিজিট করে। শাওনদা, পড়াশোনা বলতে আসলে কিছু হয় না, সবকিছু বই খাতা বেচার ধান্দা। হ্যাঁ ঠিক। আমার পাশের বাসার মেয়েটাকে গিয়ে ওই দিন বললাম, হ্যাঁ তোমার আর আমার বাসা কাছাকাছি, তোমার রুম আর আমার রুম সব থেকে পাশাপাশি। মেয়েটা তো রেগে গেল, রেগে গিয়ে বলল, হ্যাঁ আপনাদের ছেলেদের কাহিনীটা বুঝলাম না, মেয়ে মানুষ দেখলেই পিরিত বাড়াইতে আসেন। আমি তখন বললাম, বোন রে পিরিত টিরিত কিচ্ছু না, ওয়াইফের পাসওয়ার্ডটা যদি দিতা। ওই দিনের ঘটনা আমি আম্মুকে গিয়ে বললাম, আম্মু আম্মু গেটের বাইরে একটা গরিব বৃদ্ধ লোক খুব চিৎকার করছে, 10টা টাকা দাও না। আম্মু তখন বলল, বৃদ্ধ লোককে টাকা দিবি, এটা তো ভালো কথা, তা কি বলে চিৎকার করছিল? আমি তখন বলে উঠলাম, আইসক্রিম লাগবো নি, আইসক্রিম। কাজল স্যার সুজা আঙ্গুলে ঘি না উঠলে চামচ দিয়ে তুলেন না, শুধু বাঁকা করতে চান কেন? একটা নদীর মধ্যে জাহাজ চলছে, হঠাৎ করে জাহাজটা ফুটো হয়ে গেল। জাহাজের নাবিক সামনে আসলেন, এসে বললেন, আপনাদের মধ্যে প্রার্থনা করতে পারেন কে কে? একজন পাদ্রী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আমি প্রার্থনা করতে জানি। নাবিক তখন বললেন, প্রার্থনা করতে জানেন, এ তো ভালো কথা, আমাদের লাইফ জ্যাকেট একটা কম আছে, আমরা লাইফ জ্যাকেট পরে খাতার কেটে চলে যাই, আপনি প্রার্থনা করতে থাকেন। উসাইন বোল্টকে তো আমরা সবাই চিনি না? চিনি চিনি। উসাইন বোল্ট যদি আমাদের বাংলাদেশে হইতো তাহলে তার নাম কি হইতো? কি হতো? হুসেন বল্টু। রনি ভাই অনেক যুগ বলছি, কিন্তু মনটা বেশি ভালো না। গতকাল গ্রামের বাড়ি গেছিলাম, দাদির সাথে দেখা করে আসলাম, মনে হয় এটাই আমাদের শেষ দেখা। ধুর মিয়া, ভাইবেন না উনি অসুস্থ, উনি বলছে এই চেহারা তারে যাতে আর না দেখাই। পরীক্ষার সময় আমি পূর্ণ মনোযোগ দিই, পাশেরটার খাতার উপর। রনি ভাই ওই দিনের ঘটনা আম্মুকে গিয়ে বললাম, আম্মু আম্মু রাস্তায় যদি কোনো বাসের মধ্যে কোনো আন্টিকে আমি সিট ছেড়ে দিই, এটা কি কোনো ভালো কাজ? আম্মু বলল, হ্যাঁ অবশ্যই, এটা অনেক ভালো কাজ। আমি বললাম, কিন্তু আব্বু যে আজকে আমাকে সিট ছাড়তে বললো, আমি ছাড়লাম না। আম্মু তখন জিজ্ঞেস করলো, কেন কেন সিট ছাড়লি না? আমি তখন বললাম, আমি আব্বুর কুলে বসেছিলাম। রনি ভাই একটা বাস্তব সত্য, আপনি নোবেল অস্কার যা কিছু নিয়ে ফেসবুকে ছবি পোস্ট করেন না কেন, মেয়েদের হাতে একটা গোলাপ ফুল নেয়া মুখটারে বেঁকা কইরা ছবি তুইলা থেকে বেশি লাইক কমেন্ট পাইবেন না। এটা ঠিক। আমাদের কাজল স্যারের বিয়ের আগের ঘটনা, তার দাদি এসে তাকে একদিন বললেন, কাজল একটা মাইয়া পাইছি, আজকে দেখতে যাবো। তখন কাজল স্যার বললেন, দাদু আমি কিচ্ছু জানি না, আমার 18 বছরের মেয়েই লাগবে। কাজল স্যারের দাদি তখন বললেন, 18 বছর কেন, 9 বছরের 2টা হইলে চলবো না? তুমি ছুঁয়ে দিলে মন, এটা তো আমরা সবাই দেখছি, সিনেমাটা সবাই দেখছি। এই সিনেমাটা যদি আমাদের সিলেটে হইতো তাহলে নাম কি হইতো? তুমি আতাই দিলে মন। শাওন স্যার না স্যার, ওই দিন তো আপনার টেলিভিশনে দেখলাম, চ্যানেলটার নাম যেন কি আছিল, মনে পড়ছে, এনিমেল প্ল্যানেট। আমার আম্মু আর ফ্যানের কাহিনী বুঝলাম না, গরম কারে বাইরে ঠাটা পড়া রোদ, আম্মুই রুমটা ঝাড়ু দিয়া ফ্যানটা অফ করে দিল। আবার শীতকালে বাইরে কুত্তা মারা ঠান্ডা, আম্মু আবার রুমটারে মুসা সেই ফ্যানটারি আবার চালিয়ে দেয়। আরেক দিনের ঘটনা, আমি বাসায় গিয়ে আমার নিজের চেহারা দেখার জন্য আয়নার সামনে গেলাম, আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম, আয়নায় লেখা আছে error 404 ইমেজ নট ফাউন্ডেড। তোমার পারফরমেন্সের স্টাইল খুব সুন্দর, একটা ইউনিক স্টাইল আছে, কিন্তু আমার কাছে কেন মনে হচ্ছে তোমার যোগ বলাগুলো মানে মজা নিয়ে শুরু করছে, কিন্তু কোনো কারণে মজাটা গিয়ে শেষ পর্যন্ত থাকতেছে না। বলার প্যাটার্ন সেম একদমই, গল্প থেকে শুরু করে পাঞ্চ লাইন পর্যন্ত তোমার পিচ,
তোমার ডেলিভারি ওয়ে সব সেম। তো আমার কাছে মনে হয় পাঞ্চ লাইনটা একটু আলাদা করে বলতে হবে, একটু মজা করে বলতে হবে, আর একটু এনার্জি নিয়ে। বাট তোমার জোকের কন্টেন্ট খুব ভালো ছিল, স্মার্ট প্রেজেন্টেশন ছিল। হোপ ফর দ্য বেস্ট। নাজমুস সালেহিন, তোমার পারফরমেন্স আমাদের সবার ভালো লেগেছে, তোমারও নিশ্চয়ই ভালো লেগেছে যে আমরা সবাই এত এত হেসেছি। নম্বর কত পেয়েছো কি মনে হচ্ছে? ভালোই পাবো পারফরমেন্স ভালো হলে। খুব কনফিডেন্স, তুমি নম্বর ভালোই পেয়েছো, তুমি পেয়েছো 85.33। নাজমুস সালেহিন পেয়েছে 85.33। আমরা ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে। আসছে প্রজোত রায়, খুবই সুন্দর লাগছে, খুবই উৎফুল্ল লাগছে আমাদের কাছে, পারফরমেন্সও নিশ্চয়ই সেরকম হবে আশা করছি। আমরা শুরু করতে পারি? জি। জামাই অফিস থেকে আইছে রাত্রে বেলা, তো বউয়ের লগে এখন ঘুমাইব, কিন্তু অফিসের কামের টেনশনে জামাইয়ের আর ঘুমাইতেছে না। তো জামাই খালি একটু পর পর ডান দিয়ে ঘুরে আরে ঘুমাইতেছে না, বাম দিয়ে ঘুরে আরে ঘুমাইতেছে না, ওইটা বসে ইসরে ঘুমাইতেছে না, আবার সয় না রে ঘুমাইতেছে না। তো বউটা তো সারাদিন বেলা কাম কাজ করছে, বউয়ের জামাইয়ের পেছালে এখন ভালো লাগতেছে না, প্রায় ঘুম জয় রেগে গেছিল, জামাইয়ের পেছালে আবার ঘুম ভেঙে গেল। তো বই খালি বালিশ দিয়ে মাথা সাফা দেয়, ই দিহে ঘুরে উ দিহে ঘুরে, কিন্তু ঘুমিয়ে আর পারতেছেন না। তো বউয়ের তখন মাথা গরম হয়ে গেছে, বই খেপে যায় করলো, আরে মোর আর জামাই আমার ঘুমাইতেছ না ঘুমাইতেছ না ঘুমাইতেছ না, নিজে তো ঘুমাইতেছ না, আমারও ঘুমাইতে দিতাছ না, এই যে আমি কাপড় ভিজে থুইছি না বাথরুমে, যা কাছো গা, ঘুম আইব না মানে আরো বেশি করে আইব। তো জামাই তো বুঝছে কামের কথা কইছে, তো জামাই এখন আরেক বান ধরতেছে। জামাই কইতেছে ঘুমের মধ্যে একটু ঘুমের মধ্যে মানে নাকি ঘুমের মধ্যে আমি কি উল্টা পুল্টা বকতেছি। ও ঘুমের মধ্যে বলছে। ওকে, হ্যাঁ। আমার পাশের বাসার কুদ্দুস চাচা আগে গ্রামে থাকতো, তো তার হইলো 10 ছেলে মেয়ে। তো একদিন সে পুরা পরিবারে নিয়ে মেলায় ঘুরবার গেছিল, তারা অনেক ঘুরছে অনেক মজা করছে, কিন্তু আসার সময় ছোট মেয়ে চড়ুইরে আনবার আর মন নাই, মেলায় ভুলে ভুলে থুয়ে চলে এসে। তো চড়ুই কোনো মেলা থেকে বাইরে নদীর ঘাটে পড়ে যায়, কানতে চায় করতেছে, তো ওই সময় ওন্দে নজরাই নামের এক মাঝি যাইতেছিল। তো মাঝি তখন চড়ুই জিজ্ঞেস করলো, এই মিয়া তুমি কেডা কানতেছো কে? আমার নাম চড়ুই, আমার মা বাপে আমার মেলায় থুয়ে চইলা গেছে। মেলায় থুয়ে চইলা গেছে? এ তোমার বাপের নাম কি? আমার বাপের নাম নজর আলী। ও নজর আলী ভাই, তাহলে তুমি নজর আলী ভাইয়ের মেয়া, ওটা আগে কইবা না, উনি তো আমার কাছের বন্ধু, আরে আসো তোমার বাসায় দিয়ে আসি। তো ওই সময় গিট গিটে অন্ধকার হয়ে গেছিল, মেলা রাইত হয়ে গেছে। আপনারা তো জানেনি গ্রামের মানুষ আগে আগে ঘুমিয়ে পড়ে। তো নজর আলী কুদ্দুস চাচার বাসায় চুরি নিয়ে গেল। তো নজর আলী যাই কইতাছে, ও কুদ্দুস ভাই, ও কুদ্দুস ভাই, ও কুদ্দুস ভাই। কুদ্দুস চাচা তখন কোনোভাবে ঘুমটা ভাঙ্গাইয়ে চোখ দুটো ডুইলে ডুইলে দরজাটা খুললো আর করলো, কি রে নজর ভাই এত রাত্রেবেলা কি করতেছ, ঘুমটা ভাঙিয়ে দিলি ভাই। তখন নজরের গুরু, আরে কুদ্দুস ভাই তুমি তোমার মেয়েরে মেলায় ফালিয়ে থয়ে চলে এসো। মেলায় ফালিয়ে থয়ে চলে এসি মেয়া? হ তোমার মেয়ে চড়ুই ভুলে গেছো নি? ও রে নজর ভাই তাই তো কই, আজকে শোয়ার সময় একটা বালিশ বেশি হইতেছিল কে। তোমার নম্বর আমাদের হাতে চলে এসেছে, তুমি পেয়েছো 81.67। ভালো, অনেক ভালো মার্কস পেয়েছো। ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে। ঢাকা বিভাগ থেকে আরও একজন প্রতিযোগী আসছে, আফিফা আফরোজ। আফিফা কেমন আছো তুমি? অনেক ভালো আছি। দেখেও ভালো লাগছে আমাদের। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 6-এ। ক্লাস 6-এ। জি। আজকের প্রিপারেশন কেমন? জি অনেকটা ভালো। অনেকটা ভালো। তোমার ভয়েসটা সুন্দর, আগেও বলেছি, তুমি সেরকমই আমাদের প্রত্যাশা মতো আরও একটি পারফরমেন্স দেখাও আমাদের। আমার বাসায় অনেক ইঁদুর, সেই ইঁদুরগুলোর মধ্যে 3টি ইঁদুর সেদিন চাপাবাজি করতেছিল। প্রথম ইঁদুরটা বলল, জানিস আমি সেদিন 1 বোতল কীটনাশক খেয়ে ফেলছি, তাও আমার কিছুই হয়নি। দ্বিতীয় ইঁদুরটা বলল, আমি সেদিন ইঁদুর ধরার ফাঁদে পড়ে গেছি, এরপর আমার গায়ে তো জানিস কত শক্তি, ফাঁদ ভেঙে বেরিয়ে এসেছি। এবার তৃতীয় ইঁদুরটা বলল, তোরা গল্প কর,
আমি যাই, অনেক কাজ আছে। বাড়ি গিয়ে আবার আমার পোষা বেড়ালটাকে খাবার দিতে হবে। হ্যাঁ বলো। এবার বলি এক মোরগ মুরগির কাহিনী। আচ্ছা, আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর মোরগটা জানতে পারলো সে যে মুরগির ওপর ক্রাশ খেয়েছে সে এক কাককে বিয়ে করতে চলেছে। হাই। সে দৌড়ে তার কাছে গিয়ে বলতো, এ তুমি কি করছো? আমি তোমার প্রতিবেশী, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। আমিও ভাবতাম তুমি আমায় ভালোবাসো। আমি রূপে গুণে কি কাকের চেয়ে তো বেশি। এছাড়াও তো আমি তো মোরগ ইউনিয়নের চেয়ারম্যান। লাইনটা ভালো। এবার মুরগি বলল, আমি জানি তোমার রূপ গুণ ক্ষমতা নিয়ে আমার কোনো ডাউট নেই, বাট আমার ফ্যামিলি চায় আমি যেন এয়ারফোর্সের কাউকে বিয়ে করি। ওকে, এবার আপনাদেরকে একটা ফ্যাক্ট বলি। বলো। আপনারা কি জানেন মেয়েরা সবসময় বিয়েতে লাল শাড়ি কেন পরে? কেন না বলো তো। হাজবেন্ডদেরকে 1 নাম্বার ওয়ার্নিং দেওয়ার জন্য। আচ্ছা, রেড রেড সিগন্যাল, বিপদ সংকেত। হ্যাঁ, রেড সিগন্যাল। সেদিন আমার দুঃসম্পর্কের কিছু সখীদের সাথে রেস্টুরেন্টে খেতে গেলাম। আমাদের সামনের টেবিলের ভদ্রলোক খাওয়া শেষ করে বিল দিতে যাবেন। তিনি ওয়েটারকে ডাকলেন। ওয়েটারকে বিল দিতে দিতে তিনি বললেন, তোমাদের আগের বুড়া বাবুর্চিটা মারা গেছে তাই না? ওয়েটার কিছুটা অবাক হয়ে বলল, হ্যাঁ সে তো মারা গেছে, কিন্তু উনি যে বুড়া ছিল আর উনি যে মারা গেছে আপনি জানলেন কি করে? লোকটা বলতো, আগে খেতে গেলে সাদা চুল পেতাম, ইদানিং কালো চুল পাই। ওকে, এবার আপনাদের কিছু প্রশ্ন করি। করো। বলতে পারেন স্যানিটাইজার কি? স্যানিটাইজার কি? স্যানিটাইজার হচ্ছে হ্যান্ডওয়াশ বংশের সেই বেকার ছেলে যে কোভিড-19 চলাকালীন হঠাৎ করে সরকারি চাকরি পেয়ে বড় লোকস হয়ে গেছে। লোকস, বড় লোকস। এবং ওই বংশের আরেকজন হচ্ছে মাস্ক। ও ভিআইপি হয়ে যায় ওই সময়। বলুন তো ডায়েট কি? কি? ডায়েট হলো আমাদের ছোট্ট পেটটার নিরীহ প্রতিবাদ, যা আমরা গম্ভীর মুখে শুরু করলেও খাবার দেখার পর আরে আগামীকাল থেকে শুরু করব বলে চিরদিনের মতো বন্ধ করে দিই। বাহ, আরে বাবা। বলুন তো আর্ট পেপার কি? কি? আর্ট পেপার হচ্ছে কাগজ বংশের আরেকটি বেকার ছেলে এবং অহংকারী ছেলে, যে মনে করে তার উপরেই শুধু ছবি আঁকা যায় এবং সে খুব গর্জিয়াস, বাট তার মধ্যে ওটা ছাড়া আর কোনো গুণ নাই। আচ্ছা, এবার আপনাদের কিছু কষ্টের কথা বলি। আমার এই দুনিয়াতে আর কাকে বিশ্বাস করব? আমার আপন মাও কাক ভরে ডাক দিয়ে বলে, নবাবের জি ওই সৎ 11টা বাজে এখনো ঘুমেতে উঠোস নাই, পড়তে বইবি কখন? আমার সবচেয়ে কাছের ফ্রেন্ডটা আর আমি পাশাপাশি বসি সব সময়। সেদিন পপ টেস্ট চলছে, তো আমি তার খাতা দেখে বললাম, কি রে তুই ডিফারেন্সের মানে পার্থক্য লেখছিস কেন? এটা পার্থক্য হবে না? পরে সে বলল, আরে বন্ধু পার্থক্য আর পার্থক্য তো একই কথা হইলো, আর টিচাররা যদি না বুঝে যে পার্থক্য আর পার্থক্যর মধ্যে কোনো পার্থক্য নাই, তাহলে এই পার্থক্য দিয়ে তার কি কাজ হইব? এই কথাটা শুনে ফেলেছে টিচার। এরপরে বুঝতেই পারছেন, আমার খাতাও জিরো, তার খাতাও জিরো। তোমার কন্টেন্টগুলো খুবই ভালো, অনেক ইউনিক কন্টেন্ট আছে, অনেক মজার কন্টেন্ট ছিল, ছোট ছোট গিগসগুলো ভালো হিট করতেছিল। বাট আমার কেন জানি মনে হলো তোমার পারফরমেন্সের ওই এনার্জিটা নাই, স্পার্কটা নাই। যে কন্টেন্টের জন্য তোমার যতটা স্পার্ক দরকার ছিল, যতটা এনার্জি দরকার ছিল, তুমি নিজে মজা পাইতেছো না আর কি, আমার কাছে মনে হচ্ছে। মানে এই যে জোক টেলিং বা স্ট্যান্ড আপ কমেডি বা কমেডি ব্যাপারটা তখনই মজা হবে যখন তুমি খুব আনন্দ নিয়ে বলবা, তোমার ভিতরে সেই আনন্দটা আমরা দেখতে পাবো, তুমি বইলা মজা পাচ্ছ, তুমি ওই ঘটনাটাকে ফিল করতেছো, তুমি ওই ক্যারেক্টারটাকে মানে পোর্ট্রে করতেছো আমাদের সামনে, তখন গিয়ে জিনিসটা তুমি একদম স্টিফ হয়ে দাঁড়ায় জাস্ট মুখস্থ গল্পটা আমাদের শোনাচ্ছ। কিন্তু গল্প প্রত্যেকটাই ভালো, যতগুলো গল্প আমরা শুনে মজা পাচ্ছি যে হ্যাঁ গল্পটা মজার, এই চিন্তা ভাবনাটা মজার, যে তুমি স্যানিটাইজারকে তুমি ওই বংশের বেকার ছেলে থেকে বড় হয়ে গেল, ওই বংশের মানে এই চিন্তা ভাবনা কিন্তু দুর্দান্ত, ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, কন্টেন্টগুলো ভালো। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় তুমি কন্টেন্টগুলোর সাথে ইনজাস্টিস করছো আর কি। আফিপা, তোমার নামটা ভীষণ সুন্দর, তোমার কন্টেন্ট ভালো ছিল, ভয়েস ভালো, সেই সাথে সাথে বিচারকরা বলছিল আরেকটু এনার্জি থাকলে একেবারে 16 আনা পূর্ণ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, সামনে আরও ভালো করবে, তুমি অনেক ভালো করেছো। তোমার মার্কসটা আমার হাতে রয়েছে, তুমি পেয়েছো 88, আফিপা পেয়েছে 88। ছোট্ট ছোট সোনামণিদের একের পর এক চমৎকার সব পারফরমেন্স, আমরা খুব হাসছি, খুব উপভোগ করছি।
মনের এক কোণে কোথাও যেন প্রশান্তি কাজ করছে, কারণ আমরা সবাই হাসতে ভালোবাসি। দর্শক, ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে, খুলনা বিভাগ থেকে মোহাম্মদ আব্দুল্লাল মামুন। কোন ক্লাসে পড়ছো? আমি পঞ্চম শ্রেণীতে পড়ছি। পঞ্চম শ্রেণীতে হ্যাঁ, পড়ছো। আজকের জন্য প্রিপারেশন কেমন? ভালোই, মানে অনেকটাই ভালো। অনেকটাই ভালো। মনে অনেক ভালো। চলো আমরা দেখে নিই। গ্রামের ছেলে আমি, পান্তা ভাতে লাগে একটু বেশি নুন। আমার নাম আব্দুল্লাহ মামুন। বাহ, ভেরি গুড। লোকটার কি সৌভাগ্য যে লোকটা মরার সময় পানি পেয়েছে, কারণ লোকটা তো পানিতে ডুবেই মরেছে। বিনা পরিশ্রমে ধনী হওয়ার পদ্ধতি কি? কি বন্ধুরা যখন বিল দেয় নিজে তখন চুপ থাকা। বাহ, কাকের বাসা থেকে ডিম পেড়ে কোকিল উড়তে উড়তে কি বলে গেল? কি? এই যে কাজটা তোর, কিন্তু ক্রেডিটটা আমার। মানুষ ঘুমানোর পর নাক ডাকে কেন? 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 চোরকে ইয়েসকার দেওয়ার জন্য। চোরকে হিয়েস কার্ড? গ্রিন হাউস ও হোয়াইট হাউসের মধ্যে মিল কোথায়? 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 একটাতে সূর্যের গরম আর একটাতে প্রেসিডেন্টের গরম। ভেরি এক গুড। ভিক্ষুক ছেলে এক বয়স্ক লোকের কাছে তার ভিক্ষার কৌটাটা বাড়িয়ে ধরে বলল, বাবা, ও বাবা, বাবা। তখন সেই বয়স্ক লোকটি সেই ভিক্ষুকের কৌটা থেকে সকল টাকা তুলে নিতে নিতে তার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, লক্ষ্মী ছেলে আমার, কত সুন্দর, এভাবে প্রতিদিন রোজগার করে এনে বাবাকে দিও। বলেন তো ভালো লোক কাকে বলে? কাকে বলে? যারা খারাপ কাজ করার পরেও ধরা পড়ে না। ওকে, বিনা বিজ্ঞাপনে হ্যাঁ। বেশি বিক্রি হয় কোন পণ্য? কোন কোন পণ্য? পণ্য? পেস্ট। গুড। ওর বিজ্ঞাপন লাগে না। মামুন, তুমি যেন কখনো হোটেলে খাবে না। জি স্যার, আমি তো কখনো হোটেলে খাই না। হোটেল থেকে খাবার নিয়ে এসে বাড়ি বসে খাই। ওকে, ওই যশোবে না পল, যশোবে না পল, যশোবে না পল। এই মামা, কই যাবা তুমি? ওটো ওটো, কই যাবা? মামা, ভিতরে সিট আছে তো? হ্যাঁ মামা, ভিতরে পুরো 42টা সিটই আছে। দেখি তো মামা, সিট কোথায়? শব্দ দেখছে ভরাট, এক জায়গাও তো দেখছে জায়গা নেই। আরে মামা, তুমি তো আমাকে বলেছো সিট আছে কিনা, তুমি তো আমাকে বলনি সিট খালি আছে কিনা। বাহ, ও এই ব্যাপার। এই এই মামা, কই বসে তুমি? ওঠো। আরে এটা ড্রাইভারের সিট, ওঠো ওখান থেকে, ওঠো। পাগল নাকি এলো? ওঠো। মামা, আমি খুব ব্যস্ত আছি, তোমার ড্রাইভারকে বলে দিও পরের বাসে আসতে। স্ত্রী তার বাবার বাড়ি থেকে 50,000 টাকা এনে তার স্বামীকে দিল। ওকে, কয়েক মাস পর তাদের দুজনের মধ্যে ঝগড়া বাঁধলো। তখন স্ত্রী তার স্বামীকে বলছে, এই এই তুমি আমার সে টাকা ফেরত দাও, দাও আমার টাকা ফেরত দাও, আমি তোমাদের সংসার করবো না, দাও আমার টাকা আমাকে ফেরত দাও। তখন স্বামী তার স্ত্রীকে বলছে, তোমার বাবার টাকা আমি প্রসাব করি। ওরে আরে বাবা, সত্যিই বলছে, তোমার বাবার টাকা আমি প্রসাব করি, কারণ সেই টাকা দিয়েই তো টয়লেট বানিয়েছে। মুরগি ডিম পাড়ার পর কক কক করে কি বলে? কি বলে? কি বলে? হ্যাঁ গো, আমি মা হয়েছি। খুব ভালো। একদিন ট্রেনে একজন যাত্রী আরেকজন যাত্রীকে বলছে, ভাই আপনার চুল তো দেখছি সব পেকে গেছে, কিন্তু দাড়ি তো একটাও পাকেনি। তখন সে যাত্রী বলছে, আরে ভাই আপনি বুঝলেন না, চুলের থেকে দাড়ি তো 18 বছরের ছোট। শিক্ষক তার এক ছাত্রকে বলছে, মামুন তোমার কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে, তুমি তো পড়ো তো? হ্যাঁ স্যার, আমি সারা রাত পড়ি। তা তুমি যখন এতই পড়ো তাহলে তোমার পড়াশোনার এই অবস্থা কেন? ও স্যার, আমি তো রাত্রে বেলা সারা রাত ধরে ঘুম পড়ি। ভেরি গুড। ওকে ওকে। মামুন, তোমাকে কিন্তু খেলাধুলা করতে হবে, তা নয় তোমার যে স্বাস্থ্য এ কমাবা কিভাবে তুমি? তোমাকে তো খেলা করতে হবে। স্যার আমি তো খেলি স্যার। তো তুমি যখন এতই খেলো তাহলে তোমার শরীরের এই অবস্থা কেন? ও স্যার, আমি তো মোবাইলে ফ্রি ফায়ার খেলি। ওকে, ফ্রি ফায়ার। বাবা তার ছেলেকে বলছে, বাবা তোর মাথায় না সব গোবর পুরা, একটু বুদ্ধি শুদ্ধি নেই। এই আবার যা যা, আয় হায় রে,
ওই মেঘনি গাছটা খেয়ে গেল, যা 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 যা, যে যা গোবর লাগাই দে যা। তখন সে কাছে গিয়ে তার মাথা ঘষাতে লাগলো। তখন পিছন থেকে তার মা বলছে, এই বাবু, এই তুই কি করছিস ওখানে, তোর মাথা ঘষাচ্ছিস কেন, হ্যাঁ পাগল হয়ে গেলে নাকি? না মা, বাবা না বলেছে এই গাছে গোবর লাগাতে, তা তুই তোর মাথা ঘষছিস কেন? মা, বাবাই তো বলেছে, আর মাথায় সব গোবর পুরা। কুকুরকে যখন কেউ গরম পানি বা লাঠি দিয়ে বা ইট পাটকল মারে, তখন কুকুর যেভাবে প্রতিবাদ জানায়, আবার ছাগলের বাচ্চা যখন তার মায়ের কাছে দুধ খাওয়ার আবদার করে, তখন সে এমন করে, একজন পারফর্মার তার পারফর্ম শেষ করে কি বলে জানেন? কি বলে? অহংকারকে না বলি, মুছে ফেলি হিংসা বিদ্বেষ, আত্মত্যাগী হয়ে বাঁচতে চাই, আল্লাহ হাফেজ। বাবা, শাবাশ শাবাশ। তোমার সব কিছুই মোটামুটি আমার ভালো লেগেছে। অনেক কিছু তোমার গুরু যা শিখাইছে, তারপরেও তোমার আরও সুন্দর করে বেশ একটু ভেঙচি করে অঙ্গভঙ্গিটা একটু বেশি করে করো, এই কথার সাথে আরও ফাটাফাটি হবে। হ্যাঁ, এত দুর্দান্ত পারফরমেন্স, এত সুন্দর, মানে তোমাকে দেখে মনে হচ্ছিল যে ও কি করবে না করবে, কেমনটা হবে। বাট তুমি প্রথম যেটা বলছিলাম, এই থেকে যে শুরু হইলো, আমরা হাসি শুরু করলাম, একের পর এক দুর্দান্ত কিছু ডেলিভারি, দুর্দান্ত কিছু যোগ, দুর্দান্ত অবজারভেশন, হোয়াইট হাউস আর গ্রিন হাউস যা বলছো তুমি, খুব মানে অল দ্য বেস্ট। যে যে ধরনের কন্টেন্ট দিয়ে একটা পারফরমেন্স সাজাতে হয়, সবগুলো ফুলদানি যেরকম অনেক রকম ফুল থাকে, তোমার পারফরমেন্সে সবগুলো পারফরমেন্সের ক্যাটাগরি আছে। মালা গাথা অসম্ভব সুন্দর হয়েছে। আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মামুন, আমার তো ভীষণ ভালো লেগেছে। সবাই আমরা এতটা এনজয় করেছি, তুমি এতগুলো জোকস বললে এবং আমরা সবাই ভীষণ হেসেছি, খুবই ভালো লেগেছে। বিচারকরা তো বলেই দিল তুমি অনেক দূর যাবে, কেমন লাগছে তোমার? আমার খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আমরা প্রত্যাশা রাখছি তুমি অনেক অনেক দূর যাবে। তুমি কিন্তু অনেক ভালো মার্কস পেয়েছো। আব্দুল্লাহ আল মামুন পেয়েছে 92 নম্বর, অনেক ভালো মার্কস পেয়েছো, তোমার জন্য অনেক শুভকামনা। দেখে নেব পরবর্তী প্রতিযোগীকে। এবারে আসছে সিলেট বিভাগ থেকে তাসফিয়া মুনতাহা। আজকের প্রিপারেশন কেমন, সেরা 10-এ চলে আসলে? আছে মোটামুটি ভালোই, এখন দেখা যাক কি হয়। দেখা যাক, দেখেই ফেলি আমরা তাহলে। জি, শুরু করো। আমি কই থাকি আইসি আগে এটা আপনি হুনবা, না হুনলে কেমনে আপনি আমারে জানবা, সিলেট সেকেন্ড লন্ডন আর থাকি সিলেটও। ইয়েস, আমি সিলেটি ফুরি, আমি সিলেটি ফুরি, বাট আমার জন্ম সিলেট, বাবা ময়মনসিংহের, মা সিলেটি, আমি খিচুড়ি ভাসি, মা খায় সাতকরা আর হুটকি শিরা, বাবা খায় বেগুন ভর্তা আর নালিয়া পাতা, আমার খাবার যে কোনটা আমি নিজেও জানি না, তাই খাই খিচুড়ি, আমি খিচুড়ি ভাসি। বাহ 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 বাহ, খিচুড়ি ভাসি, বাহ, শুরুটা চমৎকার মুনতাহা। আমাদের দেশের মানুষ আজকাল ভাইরাল হওয়ার জন্য যা তা করে বেড়াইতেছে। একজন এসএসসি এক্সামের মধ্যে রাস্তায় দাঁড়ায় কান্না করতেছে, আর একজন ওইদিকে বউয়ের হাতের বানানো কেক বিক্রি করে ভাইরাল। তো আমার খুব পুডিং খাইতে ইচ্ছা করতেছিল, তো গেলাম সেই ভাইরাল কেক পট্টির এক পুডিং এর স্টলে। ও মা, ওইখানে আমার মুখের সামনে একটা পুডিং ধরে বলতেছে, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা। আমার তো উঠছে রাগ, কি করে এইসব? আমিও তারে এমনি রিপ্লাই দিছি, ওরে তোরে থামা, ওরে তোরে থামা, পুডিং আমার চাই না। বাহ, ফার্স্ট ক্লাস। তো এই ওয়ার্স্ট এক্সপেরিয়েন্স নিয়ে আমি গেছি মিজান ভাইয়ের ভাতের হোটেলে। আচ্ছা, ওইখানে তো গিয়ে দেখি আরেক কাণ্ড, মানুষজন প্লেট ভর্তি আলু আর ঝোল নিয়ে লম্বা লাইনে দাঁড়ানো। আমার দেখে লাগতেছিল রোহিঙ্গা ক্যাম্পে চলে আসছি। এইসব ভাইরাল কাণ্ড দেখে আমার মার মনেও ইচ্ছা জাগছে উনিও ভাইরাল হবে। সিলেট থেকে বেচার জন্য সাতকরার আচার নিয়ে আসছে। আচ্ছা, বেচা কেনা তো হইলই না, উল্টা পুলিশ প্রথম দিনেই টেবিল সরাইয়া 10,000 টাকার জরিমানা দিছে। এইসব দেখে আমার আব্বুকে বলতেছে, বুঝলা, আমি বুঝতে পারছি, আসলে বন্যরা বনে থাকে আর সিলেটিরা লন্ডনে। আচ্ছা, আমরা তো পূর্বপুরুষের অনেক কথাবার্তা শুনি, তা পূর্বনারীর নাম কেন শুনি না? কেন?
কারণ নারীরা কখনোই পূর্ব নয়, তারা সব সময় অপূর্ব। দিলে ওস্তাদ। আমাদের রনি ভাইয়ের শালিকাকে পাত্র দেখতে আসবে। এখন মা সবকিছু বুঝায় শোনায় দিতেছে, ঠিকভাবে চলবি হেনতেন। তো ফার্স্টে এক মহিলা জিজ্ঞেস করছে, মা দেখি তো তোমার চুলগুলো একটু দেখি। উনি ওটা বলতেছে, হ্যাঁ দেখেন তো আন্টি, মাথা অনেক চুলকাইতেছে, হুকুন টুকুন হয়েছে নাকি? তো এই পাত্রীর অবস্থা তো এমনি বুঝতেছেন। ওনার বোনের ছেলে আসছে, এসে লম্বা নখ দিয়ে দিছে মুখের মধ্যে খামছি। এই দেখে তো সবাই ভয় পাই গেছে, কি হইলো কি হইলো? সে বলতেছে, আরে না না কোনো ব্যাপার না, আমার স্কিন পর্যন্তই তো আঙ্গুল পৌঁছায় নাই, মেকআপ করছি তো। তো আমাদের কাজল ভাই শিকারে গেছেন, শিকারে গিয়ে দেখে সিংহ ফোনের মধ্যে ফ্রি ফায়ার খেলতেছে। ওনার তো মাথা নষ্ট হয়ে গেছে, কি চলতেছে এখানে? তো ভাই জিজ্ঞেস করছে, কি বিষয়, তোমরা এখানে ইন্টারনেট কই থেকে পাইলা? সিংহ উঠে বলতেছে, আরে যে শিকার করতে আসে তার কাছ থেকে হটস্পট নেই। ভালোই। আপনাদের একটা সাজেশন দিই, বিয়ে করলে নার্সরে বিয়ে করবেন। যে হারে সোনার দাম বাড়তেছে, তাদের কিন্তু আবার সোনা পরা নিষেধ, গহনা পরা নিষেধ। আর আপনাদের আরেকটা কথা বলি, যদি দিতেই হয় তাইলে আপনারা পুরান কিছু দিবেন, কারণ ওল্ড ইজ গোল্ড। গুড গুড। তো আমার ফ্রেন্ড সেদিন বেড়াইতে আসছে আমার বাসায়, হুট করে সে বলে উঠছে, দোস্ত ভূমিকম্প দেখ, বিল্ডিং নড়তেছে। আমি তখন বললাম, আরে না, আমাদের উপর তলায় শাওনদা থাকে, উনি নাচ করতেছে। সে তো এক্সাইটেড, বলতেছে, শাওনদা নাচ দেখছিস তুই? আমি বললাম, আরে নাচ দেখবো কি, আমি তো ওনার কাছে শিখতে গেছিলাম। কি যে কনফিউশনে পড়ছিলাম, আমি তো বুঝতেই পারতেছিলাম না ওনার হাত পায়ের স্টেপ ফলো করব নাকি ভুঁড়ির। ওকে। সব শেষে আপনারা দিয়ে আমরা সিলেটের দাওয়াত। আপনারা যদি সিলেট ঘুরাত যাই, তে আপনারা আমি শিমুল বাগানের গুড়াত চড়াইয়া ঘুরাইয়া ঘুরাইয়া আস্তা শিমুল বাগান দেখাইমু। লগে আপনারা খাওয়াইমু গুড়া চা পাতার চা, আর লগে আমরা সিলেটের স্পেশাল গুড়া চাউলের হান্দেশ, আর লগে আপনারা কিনব্রিজের গুড়া গুড়া বৃষ্টির অনুভব নিতে পারবা। আসলে সিলেট মানে গুড়া আর গুড়া। ওকে, বাহ বাহ বাহ। শুরু এবং শেষটা আগে বলি, দুইটার প্যাকেজ তো দুর্দান্ত। শুরুতে এসে যেভাবে ছন্দ মিলিয়ে গান মিলিয়ে স্টার্ট করলে এবং শেষটা সেই চমকটা বজায় রাখলে। হ্যাঁ, যে সিলেট যে গুড়ার জায়গা, এত সুন্দর কইরা তুমি মাতলা আর গুড়া। জি সিলেটি পুরি, দারুণ লাগলো। আচ্ছা, সব মিলে বলবো অসাধারণ তোমার প্যাকেজ, গোটা পারফরমেন্সের তোমার বুননটা খুবই সুন্দর। শেষে তোমার ওই যে গুড়া আর গুড়া, এই যে এটুক বলা, এইটা আমার খুব ভালো লেগেছে, আর কিছু বলবো না। ভালো লেগেছে। তাসফিয়া মুনতাহা, ভীষণ হেসেছি আমরা, ভীষণ এনজয় করেছি, হাসার জন্য এখানে বসেছি এবং সেই আশাটা কিন্তু পরিপূর্ণ হলো। তোমার পারফরমেন্স খুবই ভালো ছিল, তুমি মার্কসও অনেক ভালো পেয়েছো। বিচারকদের গড় মার্কস 88.33, তাসফিয়া মুনতাহা পেয়েছে 88.33। এবার প্রতিযোগী সিলেট বিভাগ থেকে এহসানুল হক, কোন ক্লাসে পড়ছো? ষষ্ঠ শ্রেণীতে। ষষ্ঠ শ্রেণীতে পড়ছো। আজকে আমাদের কেমন পারফরমেন্স দেখাবে? কনফিডেন্স কেমন রয়েছে? ভালো। ভালো, তাহলে শুরু করি। নিশ্চয়ই। বালু, পাথর, মাছ, আছে অনেক গাছ, হাওর বাওর নদী চলছে নিরবধি। আমি সুনামগঞ্জের পুলা, নয়তো আগুনের গুলা, হৃদয় খান ফাইটটা রাখলাম বাসবান সবে বালা। আমি ছোট হলেও আমার অনেক টেনশন, আজকাল টেনশন করতে করতে এমন অবস্থা হয়েছে যে টেনশন না থাকলেও ওইটা নিয়ে আবার টেনশন শুরু হয়। গুড। স্যার, আপনার জীবনে 3 জন লোক আপনার ভালো চায়। প্রথম জন আপনার মা, দ্বিতীয় জন আপনার বাবা, আর তৃতীয় জন ওই ব্যক্তি যে চেঁচিয়ে বলে, ভাই ওদিকে যান না, পুলিশ বাইক ধরতেছে। গুড। আচ্ছা, স্যার মোবাইলে SMS দিলেন, আমি সেটা সিন করিনি। কেন সিন করিনি সেটা জানার জন্য আবার SMS দিলেন, আমি কিন্তু সেটাও সিন করিনি। আমাদের গ্রামে একবার বিশাল জনসভা হলো,
জনসভা উপলক্ষে বিশাল ভুরিভোজ হলো। খেয়ে দিয়ে সবার পেট খারাপ, পেট অনেক গ্যাস, সবাই গ্যাস ছাড়তে শুরু করলো। দুর্গন্ধে বক্তাদের অবস্থা খারাপ। তখন সভাপতি দাঁড়িয়ে বললেন, ভাই সব এখানে কারো যদি গ্যাস ছাড়ার দরকার পড়বে তাহলে দাঁড়িয়ে বলবেন উহা আসিয়াছে, আর যদি চলে যায় বলবেন উহা চলিয়া গিয়েছে। এই সুযোগে আমরা সবাই নাক ধরে রাখবো, যেই কথা সেই কাজ। সভা সুন্দরভাবে চলছিল। হঠাৎ একজন দাঁড়িয়ে বলে, ভাই সব উহা আসিয়াছে। সবাই নাকে ধরল, কিন্তু উনি যে দাঁড়িয়ে আছেন তো আছেনই, আর বলেন না উহা চলিয়া গিয়েছে। তখন সভাপতি অতিষ্ঠ হয়ে বললেন, ভাই উহা কি যায় নাই? সে বলল, না হুজুর, উহা যা আসিয়াছে তো আসিয়াছে, এর বাপ মা 14 গোষ্ঠী নিয়ে আসিয়াছে। একদিন রনি স্যার আমাকে ক্লাসে গিয়ে বললেন, এই আহসান তুমি একটি গান করো তো। আমি বললাম, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, করিব খিলাখিলি গাহিব গান, ভাঙাবো কাজল স্যারের মনের অভিমান। আরে বাবা রে বাবা। একদিন আমি দেখতে পেলাম যে আমাদের এলাকায় যে সভাটা কথা বলেছিলাম না, সেই সভায় আমাদের সাউন্ড স্যার গিয়েছিলেন। গিয়ে ওনার সামনে বিরিয়ানি, উনি খাবেন, উনি ওদিকে তাকালেন, দেখেন বিরিয়ানি নাই। আসলে কিন্তু বিরিয়ানি উনি খেয়ে ফেলেছিলেন। বিজ্ঞাপনে মায়েরা বলে, বাবা তুমি খেয়ে নাও, তাড়াতাড়ি পড়তে বসতে হবে তো, শক্তি লাগবে তো। আর বাস্তবে খাইয়া তাড়াতাড়ি পড়াতে বো, জুতা চেনো জুতা? আমরা বাঙালিরা এমন এক জাতি, ফোনের সেটিংস বাংলা করলেও কিছুই খুঁজে পাই না। এটার জন্য আরেক মাস আমরা যেমন আমি বললাম হাঁচি এবং গ্যাস দুটো যদি একসাথে বের হয়, আবার একটু খেয়াল করেন, হাঁচি এবং গ্যাস যদি দুটো একসাথে বের হয় তবে কিন্তু আপনার শরীরে স্ক্রিনশট নিচ্ছে। একদিন আমাদের ক্লাসে সাউন্ড স্যার গিয়ে বললেন, এই আহসান তুমি কয়েকটি সবজির নাম বলো তো। আমি বললাম, কাঁচামরিচ ঝাল, টমেটো লাল। এহসান করে রনি স্যার হয়েছেন ভাইরাল। স্যারের অনেক বড় মন, নাম তার শাওন। বাহ, মহিলাদের বয়স 40-45 বছর হলে তারা একটু বুঝদার হন, কিন্তু কোনো মহিলাকে বোঝানো যায় না যে তার বয়স 40-45 বছর হয়েছে। একদম। আজকালকার মেয়েদের ফেসবুক না থাকলে বোঝানোই যেত না তারা কতটা অসাম, বিউটিফুল, নাইস। বহু যুগ ধরে সব দোষ ছেলেদের না হয়ে মেয়েদের তো হতে পারত। তাহলে কথাটা, যত দোষ নন্দ ঘুষ না হয়ে যত দোষ নন্দিনী ঘুষও তো হতে পারত। হিদিন আব্বু আমরা লাগে এক বিশাল বড় মাত্র আনছুন, মাত্র কাটার লাগি বিশাল বড় এক করাত আনছুন। করাত দিয়া মাত্র কাটতে দেখি মাত্রর ভিতর লাল। আমি দিলাম একটা ফাল, তখন আসিল বিকাল, সাত দিকে অন্ধ করিয়া শুরু হইলা ফাল। এরা ভাই অক্কা হুনুক্কা ওখানে বক্কা, পড়ালেখা আমার আর ভালো লাগে না। এখান কি তা আমার দোষ, আপনারা কোক্কা। দুর্দান্ত এহসানুল, মানে অসাধারণ, প্রত্যেকটা জোক মজা, এবং ওর বলার আলাদা একটি স্টাইল আছে, একদম অন্যদের চাইতে ডিফারেন্ট স্টাইল, একটা কিউটি ব্যাপার আছে। তুমি অনেক কিউট, তোমার কথাগুলো মনে হচ্ছে যে প্রত্যেকটা কথা মেকআপ করে করে ছেড়ে দিতেছে, এত সুন্দর বিউটিফুল কথা, মানে যেটাতে মজা নাই, ওর বলার কারণে মজা হইতেছে আর কি। সো মানে কিচ্ছু বলা নেই, দুর্দান্ত, অসাম অসাম অসাম। আমার খুব ভালো লেগেছে এহসান, মানে তুমি যখন প্রথমে আসলে তোমাকে দেখে কিন্তু মনে হয়নি যে তোমার ভিতরে এত কিছুর আধার, এত কন্টেন্ট তোমার ভিতরে আছে, সবগুলো মজার লেগেছে। এহসান, তোমার মতোই দুর্দান্ত হয়েছে তোমার পারফরমেন্স। কত নম্বর পেলে খুশি হবে? দর্শকদের এবং কি বিচারকদের খুশি করতে পারলে আমি খুশি। ওয়াও, আমরা সত্যি খুশি হয়েছি, দর্শকরাও নিশ্চয়ই খুশি হয়েছে। আমি তোমার মার্কসটা বলে দেই। তুমি অনেক মার্কস পেয়েছো, তুমি পেয়েছো 90.33, অনেক মার্কস পেয়েছো। দেখে নিলাম আরও একটি দুর্দান্ত পারফরমেন্স। প্রতিযোগিতার পারফরমেন্স দেখে নিঃসন্দেহে মনে হচ্ছে চলছে সেরাদের সেরা 10-এর প্রতিভাবান শিশুদের আনাগোনা। ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে, আমাদের এবারের প্রতিযোগী সিলেট বিভাগ থেকে দিশান রায় দুর্জয়।
সেরা 10-এ চলে এসেছো, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আমাদেরও একটা ভালো লাগার মতো পারফরমেন্স দেখাও। অবশ্যই। নিশ্চয়ই, আমরা অপেক্ষায় ছিলাম, শুরু করো তবে। ও আমরা কার বাড়ি তাইলাম গো, দয়া মায়া নাই। ও আমরা কার বাড়ি তাইলাম গো, দয়া মায়া নাই। এ গো আমরার কি কপালে একটু লাল সাও নাই। এ গো আমরার কি কপালে একটু দুধ সাও নাই। আমরা কার বাড়ি তাইলাম গো, দয়া মায়া নাই। আমি দিশান রায় দুর্জয়, আজ নতুন করে মঞ্চ করবই করব জয়। শাবাশ। দিনকাল খুব খারাপ, ভয়ে সবাই করে ঝিঝি। আজকে আমার টপিক চা এবং গুরুজি। ও স্যার, ও স্যার আমার সিলনি, বাড়ি আমার সিলেট, বাবা লন্ডনী। ও স্যার, ও স্যার আমার সিলনি, বাড়ি আমার সিলেট, বাবা লন্ডনী। জানেন স্যার, পৃথিবীর সকল মানুষ জন্মায় সোনার চামচ মুখে নিয়া, আর আমরা সিলেটিরা জন্মাই চায়ের চামচ মুখে নিয়া। কাজল স্যার, কাজল স্যার চা খাবেন? একটু ঢেলে দে। একটা চা বানাবো আপনার জন্য, একটা চা বানাবো আপনার জন্য। আদা দেব, টিং টিং রসুন দেব, হ্যাঁ হ্যাঁ আদা দেব, টিং টিং রসুন দেব, মরিচ দেব সামান্য। কাজল স্যার চা বানাবো আপনার জন্য? আর দরকার নেই। আমাদের সিলেটের চা খুবই শক্তিশালী। আমাদের সিলেটের চা এত শক্তিশালী, এত শক্তিশালী, এত শক্তিশালী যে খাইলে খালি ঘুম পায় আর মনে চায় আরো দে, আরো দে, আরো দে। স্যার আজকে আমার কণ্ঠটা খুব মোটা মোটা মনে হচ্ছে না? হ্যাঁ। মোটা না, আজকে সকালে চা খাই নেই তো তাই। জানেন রনি ভাই, হ্যাঁ। সেই দিন আমি বাসায় চা খেতে খেতে কৌতুকের রেওয়াজ করছিলাম। কৌতুকের রেওয়াজ হয় রে? হ্যাঁ হ্যাঁ, হয় হয়। এই দেখে আমার গুরুজি আমাকে বললেন, দুর্জয় তোর কৌতুক একদম হয় না, তোর কৌতুকের তাল লয় সুর সব কেমন জানি একাকার। আমি তখন গুরুজিকে বললাম, গুরুজি, গুরুজি তাহলে কি আমি নতুন করিতে সুযোগ পাবো না? তখন গুরুজি আমাকে বললেন, কেন পাবি না রে? নিশ্চয়ই পাবি। আগে তুই তোর দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত কর। গুরুজির এই কথা শুনে আমি গুরুজির সামনে হাত পা ছোড়াছুড়ি করতে করতে ঢিসুম ঢাসুম ঢিসুম ঢাসুম করতে লাগলাম। এই দেখে গুরুজি আমাকে বললেন, দুর্জয় তুই তো ভারী বেয়াদব হয়ে যাচ্ছিস। আমি তখন গুরুজিকে বললাম, গুরুজি এটা বেয়াদবি নয় গুরুজি, আমি তোমার দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করছিলাম। এই কথা শুনে গুরুজি আমাকে বললেন, আরে গাধা, হাত পা ছিঁড়াছিঁড়ি করে ঢিসুম ঢাসুম নয়, আমি আদা দিয়ে চা খেয়ে তোর গলা ঠিক করার কথা বলেছিলাম। জানিস শাওন ভাইয়া, এর কিছুদিন পরেই আমার গুরুজি আমাকে আর কাছে এসে উদাস কণ্ঠে বললেন, দুর্জয় রে তুই যদি নতুন করতে চান্স পাস তুই কি আমাকে ভুলে যাবি? আমি তোর ওস্তাদ না, আমি তোকে অনেক ভালোবাসি। বল আমি কি কখনো তোকে মেরেছি? আমি তখন গুরুজিকে বললাম, না গুরুজি আপনি আমাকে কখনো মারেননি, আর আপনি আমাকে কখনো মারতেও পারবেন না, কারণ সেই সুযোগ তো আপনার কাছে নেই, কারণ আপনি আমাকে দিনের আওয়াজ করা। এই কথা শুনে গুরুজি আমাকে বললেন, কেন রে রাতের আওয়াজ করলে কি আমি তোকে মারতাম? তখন আমি গুরুজিকে বললাম, হ্যাঁ গুরুজি রাতের আওয়াজ করালে আপনি অবশ্যই অবশ্যই মারতেন, কারণ কথাই আছে না, ওস্তাদের মায়ের শেষ রাইতে। জানেন কাজল স্যার, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। আর এই কথাটা কে বলেছে জানেন আপনারা? প্রভাতের স্ত্রী। একদিন আমি গুরুজির সাথে সুনামগঞ্জ যাচ্ছিলাম। বেশ কিছু দূর যাওয়ার পর গুরুজি আমাকে বললেন, দুর্জয় তুই ফট করে রনি, শাওন আর কাজলকে ফোন দিয়ে বল
গুরুজি সুনামগঞ্জ আসছেন, ওরা যদি সন্ধ্যাবেলা বক পয়েন্টের এখানে আসে, আমরা সবাই মিলে চায়ের আড্ডা দিব। আমি তখন গুরুজিকে বললাম, গুরুজি চায়ের আড্ডায় কেন, কফির আড্ডা হতে পারে না? তখন গুরুজি আমাকে বললেন, কেন রে তুই জানিস না, কফি হাউসের সেই আড্ডাটা আজানে কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজানে। সন্ধ্যার চায়ের আড্ডার পর আমি গুরুজিকে বললাম, গুরুজি সুনামগঞ্জ তো বাউল গানের শহর, আপনি অনুমতি দিলে আমি একটা বাউলা গান শিখি। তখন গুরুজি আমাকে বললেন, দুর্জয় তুই কৌতুক নিয়ে আছিস, কৌতুক নিয়েই থাক, তুই যে দুষ্টু, বাউলা গান শিখে বাউল হতে গিয়ে তুই ফাউল হয়ে যাবি। কি আর করার, গুরুজি তোর গান শেখালেন না, তাই নিজেই মনে মনে গান গাইতে লাগলাম। বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। সুনামগঞ্জ থেকে আসার পর আমি গুরুজিকে নিয়ে সিলেট বিমানবন্দরের পাশ দিয়ে একটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিলাম। বেশ কিছু দূর হাঁটার পর আমি জঙ্গলের মধ্যে একটা সোনার বিস্কুট খুঁজে পেলাম। বিস্কুটে হাতে নিলাম, আবার ফেলে দিলাম। এই দেখে গুরুজি আমাকে বললেন, কি রে বিস্কুটে হাতে নিয়ে আবার ফেলে দিলি কে? আমি তখন গুরুজিকে বললাম, গুরুজি আমরা বললাম সিলেটি, আমরা চা ছাড়া বিস্কিট খাই না। বলেন তো কাজল স্যার, বিস্কুটে জন্ম হয়েছে কেন? কেন? চায়ের ডুবে মরার জন্য। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া, ও চাগো ও চাগো, তুমি কেন নরম করো, কেন ডুবে মারো, কার ইশারায় করো ছলনা। জানেন রনি ভাই, সাউন্ডে সেদিন হাঁপাতে হাঁপাতে আমার গুরুজির কাছে গেলে, গিয়ে বললেন, গুরুজি আমাকে বাঁচান, গুরুজি আমাকে বাঁচান। এই শুনে গুরুজি শাওন ভাইকে বললেন, কি হয়েছে রে শাওন, আমাকে খুলে বল। তখন শাওন ভাই গুরুজিকে বললেন, গুরুজি আমার বউ আমাকে প্রতিদিন তাবিজ করে, গুরুজি আমাকে বাঁচান, গুরুজি আমাকে বাঁচান। তখন গুরুজি শাওন ভাইকে বললেন, তুই কিভাবে বুঝলি তোর বউ যে তোকে প্রতিদিন তাবিজ করে? তখন শাওন ভাই গুরুজিকে বললেন, গুরুজি আমার বউ আমাকে প্রতিদিন সকালে চায়ের সাথে মোটা মোটা তাবিজ দেয়, গুরুজি আমাকে বাঁচান, গুরুজি আমাকে বাঁচান। শাওন ভাইয়ের এই কথা শুনে গুরুজি শাওন ভাই দুটো কান ধরে বললেন, আরে গাধা ওটা তাবিজ না, ওইটা দাঁড়ান বের করি, টি ব্যাগ। আমাদের সিলেটের চা খুবই স্বাদ, আমাদের সিলেটের চা এত স্বাদ, এত স্বাদ, এত স্বাদ যে চা খাইলে আর ভাত খাওয়া লাগে না। আচ্ছা স্যার বলুন তো, কখন বুঝবেন যে চায়ের আড্ডাটা টক ঝাল না মিষ্টি? কখন? যদি আপনি একা বসে চায়ের দোকানদারের সাথে চায়ের আড্ডা দিতে চা খান, তখন সেই চাটা হবে টক। আর যখন আপনি বন্ধু বান্ধব মিলে গল্প গুজব করতে করতে গানের আড্ডা দিতে চা খাবেন, তখন সেই চাটা হবে মিষ্টি। আর যখন ওই সকল বন্ধুর বিল আপনাকে পরিশোধ করতে হবে, তখন সেই চাটা হবে কি জানেন? তখন সেই চাটা হবে ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই, ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই। খুব সুন্দর, একদম তুফান মেল। তোমার খুব ভালো লাগলো, খুব সুন্দর করে কথা বলো। আর তোর নাচানাচি, হ্যাঁ, আর চা খাওয়াই তো শেষ করে দিলি, চা খাতে খাতে শেষ হয়ে গেলাম। মানে বেস্ট অফ লাক, মানে জোস, মানে তুমি এটা অ্যাটম বোম। তুমি একটা প্যাকেজ, শুরুতে আসলে যেভাবে গান, তারপরে ডান্স, বডি অ্যাক্টিং, ভোকাল এবং কন্টেন্ট, এতগুলো মানে এর আগে যারা যারা এসছে তুমি সবগুলো দিক থেকে এগিয়ে আছো এবং অনেকগুলো খুবই ভালো। তবে আমি বলবো যে যখন ভিতরে অনেক থাকে তো বের হওয়ার জন্য একটু তাড়াহুড়াটা বাড়ে, তুমি ওইটা একটু গতিটা কন্ট্রোল করবে যেন একটু বুঝতে সুবিধা হয়। এবং আরেকটা বলি, একটু কন্ট্রোল করে বললে কি ওই যোগটার প্রতি একটা দরদ, ভালো লাগা এবং সঠিক
একটা যত্ন নেওয়া যায়। তো তুমি একটু সেটার চেষ্টা করবে। হ্যাঁ, তোমার জন্য শুভকামনা থাকবে। থ্যাংক ইউ স্যার। দিশান, সিলেট বিভাগ থেকে এমন একটি পারফরমেন্স আমরা নিশ্চয়ই আশা করেছিলামই, হয়তো আমাদের প্রাপ্য ছিল। খুবই ভালো হয়েছে, খুবই খুশি হয়েছি আমরা তোমার পারফরমেন্সে, খুবই ভালো লেগেছে। তুমি পেয়েছো 91.67, অনেক বেশি। তোমাকে অভিনন্দন এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা। এবারের প্রতিযোগী বরিশাল বিভাগ থেকে মোহাম্মদ মহিবুল্লাহ। তুমি কি জানো এই যে সেরা 10-এ বরিশাল বিভাগ থেকে তুমি প্রথম? বরিশালকে তুমি প্রতিনিধিত্ব করছো, একাই দেখিয়ে দাও। বাংলাদেশই এমন একটা দেশ যেই দেশের জনসংখ্যার থেকে সভাপতি বেশি। আমি রোজ 12 ঘন্টা ফেসবুক চালাই। কেন? কেন? যাতে মার্ক জোকারবার্গ 2 বেলা খাইতে পারে। সেদিনকা ফেসবুকে আমার ক্রাশ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, খুশি ঠেলায় অ্যাকসেপ্ট করতে যে ডিলিট হয়ে গেছে। কিছুদিন আগে আমার বাসায় ডাকাত আসছে। আমি বলি হ্যাঁ আমার কাছে কিছু নাই। আমার আম্মু বলে খাটের উপর বালিশের নিচে ওর মোবাইল আছে, ওটা লইয়ে যান। ইদানিং আমার জীবন থেকে সব কিছু হারিয়ে যাচ্ছে। আজকে 2 টাকা হারিয়ে গেছে। আম্মুর কথার উত্তরে দিছি, এর জন্য আম্মু আমাকে জুতা দিয়ে মারছে। আম্মু বলছিল মহিবুল্লাহ তোর মতো এরকম অলস পোলা এই এলাকায় একটাও নাই। আমি আম্মুকে বললাম আম্মু আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটাই। প্রতিদিন ভোর 6টায় আম্মু উঠাইতে চলে আসি, ঢাকার চিল্লাপাল্লা করে স্কুলে যাওয়ার জন্য। আমি গবেষণা করে দেখলাম ভোর 6টায় ওঠার থেকে ভোর 6টা পর্যন্ত যাইতে থাকা খুব সহজ। 2 পক্ষের কাহিনী শোনার পর বুঝতে পারলাম দোষটা আমার, যে ওই কাহিনী শুনতাছি। সেদিনকে আব্বু এসে বলে মহিবুল্লাহ তুই নাকি ফেসবুক চালাস? আমি বলি না না না, ফেসবুক আবার কোন গাড়ি? কোন গাড়ি? কিছুদিন আগে 32টে দাঁত বের করে ফেস লক দিছিলাম, এখন আর মোবাইলে লক খুলতেছে না। কেন? কারণ একটা দাঁত পড়ে গেছে। আম্মু বলে মহিবুল্লাহ আমি তোর ব্যাপারে সব জানিয়ে গেছি। আমি আম্মুকে বলি আম্মু আমার ব্যাপারে যদি তুমি সবই জানিয়ে থাকো তাহলে আমার ঘরে থাকতে দিতা না। আম্মু মোবাইল টিভি দেখে খুব বকাবকি করতেছে। আম্মু বলল মহিবুল্লাহ তোর কি ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা নেই? আমি বললাম ও আম্মু তুমি একটা ভালো কথা মনে করাই দিছো, আমার ফোনে চার্জ নেই, চার্জ দিতে হইব। ভবিষ্যৎ নিয়ে কি তার টেনশন? দুর্দান্ত ভবিষ্যৎ। ঢাকা শহরে কেউ যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দিন, বরঞ্চ জেমে গিয়ে আটকে থাকবে। গুড গুড গুড। সবগুলোই ছোট ছোট, ভালো লেগেছে। তোমার হাসিটা চমৎকার, আর কথা বলার ভঙ্গি সুন্দর, ছোট ছোট করে বলা, ভালো হয়েছে ভালো হয়েছে। খুব কম সময়ে অনেকগুলো পাঞ্চ তোমার বেশি, এটাই বলবো যে তোমার কারিশমা। এটা তুমি অন্যদের চেয়ে আলাদা। সব মিলিয়ে বলবো যে তুমি বেশ এগিয়ে থাকবে, আশা করি। তোমার জন্য শুভকামনা থাকবে। মহিবুল্লাহ, তুমি কি বাসায়ও ভীষণ দুষ্ট এরকম? সেটা আমার আম্মু আব্বুই ভালো বলতে পারবে। আমরাও বুঝতে পারছি সেটা। তোমার নম্বরটা দেখে নেই। মহিবুল্লাহ বরিশাল থেকে এসেছে, সে পেয়েছে 91, অনেক ভালো মার্কস পেয়েছো তুমি। আমাদের এবারের প্রতিযোগী ময়মনসিংহ বিভাগ থেকে মরিয়ম বেগম। মরিয়ম, ভিন্ন একটা লুক নিয়েছো, নিশ্চয়ই আমাদের জন্য নতুন কিছু অপেক্ষা করছে, চলো দেখি। মাননীয় বিচারক মণ্ডলী, আন্নারারে বুধ গল্লাম ওই কেমন আছেন, কিন্তু আন্নারারে দেখে বোঝা যাইতেছে যে আন্নারা ভালো আছেন, কিন্তু আমি তো ভালো নাই। কারণ আমি ভাবছিলাম আন্নারা না সালমান খান, শাহরুখ খান, শাকিব খান এরা রাখবেন। ওমা এই নয়া দিয়ে কিছু বত্তা সত্তা রেখে দিছেন, আমার মনটা একদম বাইন খান খান হয়েছে বুঝছেন। একবার মন চাইছি হলায় জায়গা, পরে দেখছি না আন্নের একটু সুন্দর লাগতেছে, পরে বললাম যে না অত সুন্দর হয়ে সাইজে আইসি, আন্নের না দাইলে কেমন হইতো না, আর লেগে রইছি। তো মনে রইন আমি আরো সাইজে হিরা আইলাম বুঝছেন, কিন্তু আমার যে হরির আছে না এলা জ্বালা একটু সাজন গেছে না, নাহলে কুঞ্চে এইটা হিন্দে কেউ আয়। আর কত ভালো ভালো জুগাল হিনলাম দেখতে সিম্পল একটা সিন দিছি, বেশি কিছু দিতাছি না। বেটি আমার দেখলে হয়েছে 2টা নজরে শুধু দেখা, যদি ক্যাটকেট ক্যাটকেট উঠতে বইতে খারইতে সুজ হইতে একটা জিনিস লইব, তাহলে আমি আমার হরির কিছু গুণগান গাই।
আমরা বউ মানুষ, আমরা কি আর বয়ে থাকলে চলবো? এই না আমার আগে তো রাইন্দা বাইরে আমার লাগবো, নাহলে তো বেটানারা রইতো না। বেটানো জীবনে বউ আসিন না, আমরাই হইছি। আরে রাঁধছি মানে তারা উড়া উড়া রাঁধছি কি কোন যায়? হ্যাঁ আচ্ছা কোনছে আননি কোনছে তারা উড়া রানলে কি কিছু কমন যায়? লবণটা একটু বেশি হয়েছে। আল্লাহ গো কি হাতে দেয় না হইলো। আমারে কয় তোর মা বাহে কি তোর কিছু নিয়ে আইসা না? হ্যাঁ এমন লবণটা বেশি দিলি। তখন আমি কইছি আম্মা আপনার মিষ্টি কথার দ্বারাই একটু বেজাল ধরার লেগিয়া লবণটা দিছি, বুঝছে? ও মায়া মায়া গো, বেটির মুহের অবস্থাটা দেখলে মানুষ স্টোক করবো সাথে সাথে। এইরকম মুহের অবস্থাটারে করে। আমার যে কি পরিমাণ জ্বালায় এটা শুধু আমিই জানি। যখন বেশি জ্বালায় না তখন বেটির একটা গান শুনাই। গান রইল গা, ও শাশুড়ি ও আম্মা জান, আপনার শাসনের দিন শেষ হইছে এই সংসারে, বই শাসন কায়েম হইছে আগের দিন বাগে কাইছে, হায় 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 রে, বাংলার বউ মন্ত্রী হইছে অত্যাচারীর পতন হইছে, বাংলার বউ মন্ত্রী হইছে অত্যাচারীর পতন হইছে, ও শাশুড়ি। আল্লাহ গো এই গানটা শুনার পরে বেটি ধই না তেল আর হানি যেমন সেট করে উঠে এমনি সেট করে উঠে। বেটির লেগিয়া আমি আমার জামাইটার লোক একটু শান্তিতে কথা কইতারি। আমি বেউনের হরের দিনে উত্তারে বিদেশ পাঠাইয়া দিছে। বল লাগে বেশি দাম লাগতো না, বইয়েরা কান হরা দে আমার হুট্টারে খাই আলছে। আর আমার শ্বশুরে যদি বেটির কথা না শুনে ওইছে এই দিন আর বাড়ির ভাত খাওয়ান লাগতো না, এদিন দুধা জানগা লাগবো। আচ্ছা আপনি কি কোনো সময় শখ করে একটা তরকারি রাঁধছুন না? আপনি রাঁধছুন না? রাঁধছুন না? অহন শখ করে তরকারির মধ্যে যদি সিদ্ধ না হয় তাইলে কিন্তু খাইতে মজা, খাইতে মজা না? হ্যাঁ ঈদের দিন অনেক আগের কথা একটা তরকারি রাঁধছি বহুত শখ করে, সবাই লাগে আলাদা রান দাও। আমি কইছি আমার হৌরি যেমন ঈদের মধ্যে সবাই লোকে খাইতে আসে না, একটু ভালো হইরে বেটির লেগে রান্ধি, মানে একদম মনটারে খুশি করে রাঁধছিলাম। তা ভুলে গেছিলাম একটু মরিচ বেশি হয়ে গেছে। আমি আর এটা চেক করছি না, আগে আমার হৌরিরা তো আমি চেক করাইছি। তাই আমি কইছি আম্মা আন্নার লেগে শখ করে রাঁধছি একটু কাইনছে। আরে কইছে আচ্ছা আইনা দিও, তুমি যে কি তা রান্ধ আমি জানি, এই বেশি জানি আমি খিটখিটটা জানি, আন্না যদি তাও না দেখবেন আমার মাথা নষ্ট হচ্ছে এইরকম। তাই আমি কইছি এমনি কথা কইন গেল শখ করে রাঁধছি একটু মাঝে মিষ্টি করাও কথা কই যা। তোর মা বাপ তো তোরা জন্মের ঘরে মিষ্টি দিসিনি, আমাদের দিছে না। আরে কেমনটা লাগে কুঞ্চে? আরে আমি বাচ্চা কইছি রাখ ধানে আমরা ঈদের একটা দিন দিছি। ও মায়া মায়া গো কি জাল দিছে আমার হুইরানের লেগে গো, এর সংসারটা দানা করে আমার সংসারটা হুই আলছে। আরে আমি কইছি আমি হুঁসি কইন দে। আরে কয় মুহে মুহে কথা কয় কিন্তু শিক্ষা দিছে না। আরে আমি কইতাছি বেশি জাল হইছে, কয় হ। আমি কইছি না তাহলে জাল কথা দিলে লাগে মিলতো না, এর লাগে চুইরে দিছি, বুঝছেন? কি কই মানে একটা কেট কেট করে খেলা। মাঝে মাঝে ভাবি আমরা তো এই যুগের, কিন্তু ওরা তো এই যুগে না। আমরা এই যুগে সাজ্জা হিরা কত কিছু করি, তো ওদের যুগে এক ঘরের কোনায় বন্দি হয়ে থাকতে হয়েছে, কোনো একটা পুরুষের সামনে যাইতে পারছে না সব সময়। যদি গেছে গা তাহলে মা বাবা এমন চাপ দিছে একটা মেয়েরে, বোঝা গেছে মনে হয় খায়াল বয়া। আসলে বউ শাশুড়ির যুদ্ধটা না শুধু আমার গড়ই না, দেখবেন বহু ঘরে ঘরে এই যুদ্ধটা লাগিয়াই তাই। সবাই রে কই আন্নের হরি রইল আগের যুগে, আন্নেরা এই যুগে। ওদের সাথে কোনো রকমই মিল হতো না আমরা। তাই সবাই যদি আমরা মিলেমিশে থাকি, সবাই যদি বুঝি, তাইলে এই যুদ্ধটা আর কখনো হবে। মরিয়ম অসাধারণ, তোমার আলাদা একটা পরিবেশনা দেখলাম। এতক্ষণ যারা এসেছিল প্রত্যেকে তাদের এলাকার একটা আঞ্চলিক টোন বজায় রেখেছে, এবং সেক্ষেত্রে তুমি আরেকটু এগিয়ে, তুমি একেবারে ময়মনসিংহা বেডি একবারে পুরো ভাষাটা ব্যবহার করেছো, খুবই ভালো ছিল। তবে আরও একটু মজার অংশগুলো আরেকটু ভালো হলে আমরা খুব খুশি হতাম। তো তোমার জন্য শুভকামনা থাকলো। মরিয়ম, তোমাকে খুব সুন্দর লাগছে। বিচারকদের কথা শুনে কেমন লাগছে, কি মনে হচ্ছে? ইনশাআল্লাহ যেতে পারবো। ইনশাআল্লাহ। তোমার নাম্বারটা বলে দেই। তুমি পেয়েছো 87.33, মরিয়ম পেয়েছে
87.33। আমাদের এবারের প্রতিযোগী রংপুর বিভাগ থেকে উসরাত ফাহমিদা কাউসার রোদেলা। রংপুর বিভাগ থেকে তুমি একমাত্র সেরা 10-এ আছো, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে এতজনকে আমি পেরিয়ে চলে এসেছি। তো যদি আবার আমি টপ 5 এ সিলেক্ট হই আলহামদুলিল্লাহ আরো বেশি ভালো লাগবে। চলো তোমার পারফরম্যান্সটা আমরা দেখে ফেলি। শাওন ভাইয়া মোরে কইছে মোর কথা বলে বুঝাই যায় না, মুই বলে এত ফাস্ট কথা কং, মুই কোন বুঝবেন কেমনে, মুই তো রংপুর এক্সপ্রেস। যখন আমি নতুন কইতে সিলেক্ট হলাম আমি তো খুব প্রাউড, আমি সেলিব্রিটি এখন, আমি এটা ভেবেই নিলাম। আমার মা তো খুবই প্রাউড, আমার মেয়েকে টিভিতে দেখাবে। তো আমি মাকে বললাম যে মা এখনো জাজের সামনেই ইন্টারভিউ দিতে হবে। মা বললেন তুই যদি জাজকে হাসাইতে না পারিস তাহলে আমি গিয়ে জাজকে হাসাবো বলে দিলাম। পরীক্ষায় নকল করার জন্য গুলিস্তান থেকে একটা ইয়ারবাডস কিনেছিলাম। মাঝ পরীক্ষায় হঠাৎ দ্য ব্লুটুথ ইজ কানেক্টেড। আমার ইনভিজিলেটর বলে উঠলো বাবা তোমার কানেকশন তো অনেক স্ট্রং। রনি ভাইয়া খাবারটায় নুন দেওয়ার পর ভালো হয়েছে এর ইংরেজি কি হবে? কি বলো তুমি বলো। এটাও জানেন না? গুড আফটারনুন। কাজল ভাইয়া বাচ্চাদের নাম বড়দের মতো কেন হবে? আমার তো জালাল মিয়ারে কোলে নিতে ইচ্ছা করে না। গুড। আমাকে নাকি বিটিভিতে দেখা গেছে। আমার চাচি তো খুবই প্রাউড যে রোদেলাকে টিভিতে দেখা গেছে। আমার চাচাকে বলতেছে ওগো শুনছো আমাদের রোদেলাকে এখন টিভিতে দেখা যায়। আমার চাচা সঙ্গে সঙ্গে কি বললো জানেন? এ টিভিটা ভাঙি ফেলাও, টিভিটা ভাঙি ফেলাও। মনে মনে ভাবি মানুষ টিভি কেনে তার প্রিয় মানুষকে দেখার জন্যে, আর আমার চাচা টিভি ভাঙবার চায় আমাকে না দেখার জন্য। বলেন তো কাজল ভাই কেমন লাগে? এবার বুঝতে পারলাম আমার জনপ্রিয়তা যত বাড়তেছে আমার চাচার ধৈর্য ততই কমতেছে। আমাদের ক্লাস টিচার একদিন আমাদেরকে প্রশ্ন করতেছে, আচ্ছা বলতো আম গাছ থেকে উপরে না পড়ে নিচে পড়ে কেন? রনি ভাইয়া আপনি বলেন কেন? পাকলে তো নিচেই পড়বে। আহা উপরে খাওয়ার মানুষ নাই এইটুকু জানেন না? তুমি তো ঝড় তুফান মেল। হ্যাঁ না না স্টাইলটাও দারুণ, খুব ভালো লাগলো। না তুমি পারবা, তুমি পারবা, অনেক দূর যাবা। উসরাত ফাহমিদা কাউসার রোদেলা, আমাকে বলো তো তোমার এই নামটা কয়জন রেখেছে? আমার বাবা আমার মা, কারণ তাদের একটাই মেয়ে, 4 জন ছেলেমেয়ের নাম তারা একটা মেয়ের দেয়ারই রেখেছে। ভীষণ সুন্দর নাম, এবং নাম শুনে বুঝতে পারছিলাম আমরা অনেকগুলো যোগ শুনবো তোমার কাছ থেকে, সেটা হয়েছেও। ভীষণ ভালো করেছো। তোমার নম্বরটা আমাদের হাতে চলে এসেছে, আমি বলে দেই। তুমি পেয়েছো 90.33। এবার একটু বিচারকদের মতামত আমরা শুনে নেব। শুরুতেই চলে যাব কাজল ভাইয়ের কাছে, আপনি যদি শুরুতে একটু বলতেন। অভিনয়গুলো সবারই ভালোই হয়েছে, আমরা ধন্য, এবং সবাইকে শুভেচ্ছা এবং আমার রসিক মনের একরাশ রসালো ভালোবাসা, যেহেতু এটা কৌতুকের অনুষ্ঠান। রনি ভাই খসাখায় যারা ছিল সেরা 10-এ তাদের নিয়ে একটু শুনতে চাই। এরকম একটা প্রতিযোগিতা একটা জেনারেশনকে তৈরি করবে, একটা জেনারেশনকে ভালো পথের দিকে গাইড করবে। নতুন কুড়ির আবার ফিরে আসা এই অসাধারণ উদ্যোগ এই ছেলে মেয়েদেরকে একটা সঠিক পথ দেখাবে, সেটাই আশা করছি। এবং এই কন্টেস্টেন্টরা যে সুন্দর তাদের এই বয়স উপযোগী যে ধরনের কন্টেন্ট তারা বেছে নিয়েছে, মজার অংশগুলো বেছে নিয়েছে, এগুলো মানুষকে হাসাতে যেমন সহযোগিতা করবে, সেই সাথে মানুষকে ভালো রাখতে এবং নিজেকেও বুঝতে সহযোগিতা করবে। রনি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাব শাওন ভাইয়ের কাছে। শাওন ভাই, ওরা তো দুর্দান্ত, ওরা এখনই মনে হয় ওদের পারফরমেন্স দেখলে মানে পরিপক্ক পারফর্মার, একদম রকস্টার, যারা অলরেডি ওরা স্টেজে বড় বড় মঞ্চে বড় বড় কর্পোরেট শোজ যেগুলো আমরা করে থাকি ওই সব জায়গায় পারফর্ম করার মতো অ্যাবিলিটি ওদের তৈরি হয়ে গেছে, এরকম মনে হয় আমার। দর্শক, শুরুতেই বলছিলাম আজকের সেরা 10-এর এই প্রতিযোগীদের মধ্য থেকে আমরা বেছে নেব সেরা 5, যারা কিনা যাবে ফাইনাল রাউন্ডে। এবার আমরা ফলাফল ঘোষণা করব। খসাখা থেকে প্রথম স্থান অধিকার করেছে খুলনা বিভাগের মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রাপ্ত নম্বর 92। দ্বিতীয় স্থান অধিকার করেছে দিশান রায় দুর্জয় সিলেট বিভাগ থেকে, তার প্রাপ্ত নম্বর 91.67। তৃতীয় স্থান অধিকার করেছে বরিশাল বিভাগ থেকে মোহাম্মদ মুহিবুল্লাহ, প্রাপ্ত নম্বর 91। খসাখা থেকে যৌথভাবে একই নম্বর পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছেন 2 জন। এহসানুল হক সিলেট বিভাগ থেকে প্রাপ্ত নম্বর 90.33 এবং উসরাত ফাহমিদা কাউসার রোদেলা রংপুর বিভাগ থেকে প্রাপ্ত নম্বর 90.33। খসাখায় পঞ্চম স্থান অধিকার করেছে
তাসফিয়া মুনতাহা, সিলেট বিভাগ থেকে, প্রাপ্ত নম্বর ৮৮.33। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম সেরা 10-এর সেরা 10 পারফরমেন্স। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন।